সুপ্রিয় দর্শক, ঈদের তৃতীয় দিন চলছে, কিন্তু দেশের পরিস্থিতি একটু ভিন্ন করোনা মহামারীর কারণে। কঠোরতম লকডাউন জারি করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে এর মাধ্যমে করোনা সংক্রমণ অনেকখানি ঠেকিয়ে দেওয়া যাবে। যদিও গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা অনেকটাই কম দেখা যাচ্ছে, কিন্তু এটি আবার হুট করে বাড়বে কি না এই ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারছেন না। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে পরিস্থিতি, যা আমাদের দৈনন্দিন ঈদ উদযাপন, দৈনন্দিন রাজনীতি, নানা রকম কাজকর্ম, এসবে কোনো না কোনোভাবে প্রভাব ফেলে যাচ্ছে। তারপরেও এদেশের নীতি নির্ধারকরা চেষ্টা করছেন অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রেখে মানুষের জীবনের স্বাচ্ছন্দ্য ঠিক রাখতে। তাহলে এখন প্রশ্ন উঠেছে যে যেভাবে লকডাউন দিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, টিকা আনা হচ্ছে এবং আমাদের নিজেদের জীবনের উপরে এই ঘটনাগুলো যেভাবে প্রভাব ফেলছে, তাতে করে আগামীর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। আসুন জনতন্ত্রে গণতন্ত্রে আমরা এইসব বিষয়ে আলোচনা করি। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে আমাদের এই সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি, জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব কাজী ফিরোজ রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, রাষ্ট্রদূত ও সাবেক সচিব জনাব মোফাজ্জল করিম এবং এনবিআর-এর সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমি আলোচনা শুরু করতে চাই জনাব কাজী ফিরোজ রশিদ আপনাকে দিয়ে। রাজনীতি, দেশ পরিচালনা, অর্থনৈতিক কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে আসলে আমরা আগামীর বাংলাদেশ বলতে কেমন বাংলাদেশের দিকে যাচ্ছি? ধন্যবাদ সবাইকে। আসলে সারা বিশ্ব তো এখন একটি ভয়াবহ বিপর্যয়ের মাঝে আছে। শুধু আমাদের দেশ নয়, বিশ্বের সব উন্নত দেশ সেখানে এই কোভিড-19 প্রভাবে তাদের সামাজিক জীবন, অর্থনৈতিক বলেন, রাজনীতি বলেন, সবকিছু লন্ডভন্ড হয়ে পড়েছে। এক কথা বলা যায়, জীবন জীবিকা দুটোই কিন্তু সাংঘাতিক হুমকির মুখে পড়েছে গোটা বিশ্বের সকল মানুষের। তো সেখান থেকে তো আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই। আমাদের দেশে এখন সামাজিক নিরাপত্তা, আমরা যদি নিজেদের নিরাপত্তা না নিতে পারি, সরকার সবাইকে বলে বলে আজকে প্রায় ১.৫ বছর যাবৎ টেলিভিশনে বলা হচ্ছে, সমস্ত পর্যায় থেকে বলা হচ্ছে, আপনাদের এই টেলিভিশনে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নষ্ট করা হচ্ছে কিভাবে মানুষ সচেতন হবে। আর মানুষ যদি সবাই কিন্তু বুঝে, আপনি রাজনীতিভাবে যত সচেতন, এইটা কিন্তু অত সচেতন না। গ্রামের 98% মানুষ মাস্ক পরে না, ঢাকা শহরে 50% মানুষ মাস্ক পরতেছে না। রাস্তায় বেরোলে একটা বাইক করে রাখে দাঁড়িয়ে নিচে, হঠাৎ পুলিশ দিয়ে তাড়া করলে মুখে দেয়, একটু পরে যেই সামনে যায় আমি ওইটা ফেলাই দেয়, নিচে রেখে দেয়। এইটা আমার জিজ্ঞেস করলে যে পকেটে আছে। তো এইভাবে কিন্তু ১.৫ বছর আমাদের গেছে ফেলাই করে। যে সমস্ত দেশ প্রথম দিকে আক্রান্ত হয়েছিল তারা কিন্তু এই লকডাউন কঠোরভাবে মেনেছে এবং তাদের নিজেদের নিরাপত্তা নিজেরা গ্রহণ করেছে। অর্থাৎ একে অপরের থেকে কিছুটা ডিস্টেন্স বজায় রেখেছে, তারা মাস্ক পরেছে, বারবার সাবান দিয়ে হাত ধুয়েছে। অর্থাৎ যে নিরাপত্তাটা নেওয়ার দরকার তাইতেছে, বিনা কারণে ঘরের বাইরে যায়নি। আমরা এটা প্রত্যেকটি উল্টো করেছি। এর আগে ঈদে আপনি দেখেছেন মাত্র ৩ দিনের ছুটি কিভাবে মানুষগুলো চলে গেল, হুমড়ি খেয়ে চলে গেল। লকডাউন দিল, সেটা ব্রেক করে বাস ট্রাক সব বন্ধ করে দিল, কিন্তু তাই দিয়া হেঁটে হেঁটে গিয়া তারপরে ট্রাক ভাড়া করে একটা ট্রাকের মধ্যে ৪০ জন ৫০ জন এইভাবে গাদাগাদি করে তারা বাড়িতে চলে গেল। তাহলে কি অবস্থাটা দাঁড়াইলো, যে গ্রামে ছড়িয়ে দিল। আবার ৩ দিন পরে গ্রাম থেকে একই অবস্থা আসলো। যাতায়াতের পথে আমাদের ফেরিঘাটি মারা গেল কিছু মানুষ, একদম যেতে যেতে ফেরির মধ্যে মারা গেল ৫ জন। আমাদের তো কোনো এখান থেকেও কোনো সেন্স আসলো না। তারপরে বারবার বলেন যে দেখেন, জীবন এবং জীবিকা দুটোই আমাদের লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আমাদের জীবিকার দিকে লক্ষ্য রাখতে হবে, কিন্তু একটি পরিবার থেকে যখন একটি জীবন চলে যায়, মনে করতে হবে যে গোটা দেশে একটি সংখ্যা চলে যায়, কিন্তু ওই পরিবারের কাছে কিন্তু সেই হচ্ছে গোটা বিশ্ব। এক ব্যক্তি যখন চলে যায়, পরিবারের প্রধান যখন চলে যায়,
তাদের বিশ্ব অন্ধকার হয়ে যায়, তাদের কাছে আর সামনে কিছু থাকে না। সেই অবস্থার মধ্যে কিন্তু মানুষকে দুটোই চিন্তা করতে হবে। যারা এবার বললো যে আমাদের বাড়িতে না গেলে হবে না, এবং কিছুটা আমি বিভ্রান্ত ছিল এই লকডাউন নিয়ে। অনেকে বলেছে যে বোধহয় 1 সপ্তাহ বাড়াই দেবে, 27 তারিখ থেকে লকডাউন হবে। যখন গার্মেন্টস ছুটি দেওয়া হইলো, প্রথমে বলা উচিত ছিল যে টানা 15 দিন তোমরা বাড়ি যাবা। যদি বাড়িতে যাও বা যেখানেই যাও, আমাদের কিন্তু গার্মেন্টস গুলো বন্ধ থাকবে 15 দিন। কারণ আমাদের অধিকাংশ গার্মেন্টস এর মালিকরা তারা দেশের বাইরে আছে, অবস্থান করতেছে এখন। তারা তাদের কর্মচারীদের বলে গেছে যে ছুটি দিয়ে দেবা। কিন্তু কেন এইটা সময় মতো জানানো হলো না? গত ঈদে মাত্র 3 দিনের ছুটি ছিল গার্মেন্টস, বা 2 দিনের। এইবার কিন্তু একটা বড় ছুটি তারা পাইলো, কিন্তু তারা কিন্তু জানে না, রওনা হইলো। এবং গতকাল যখন লঞ্চে রওনা হয়েছে, তখন এই ডিসিতে আটকে দেওয়া উচিত ছিল যে ঢাকা শহরে 6টার পরে ঢুকতে পারবে না সকাল 6টা হইলে, লকডাউন। অতএব এই লঞ্চ দিয়ে যথাসময় পৌঁছবে না সেখানে। তাহলে কিন্তু এই লোকগুলো আজকে ভোগান্তিতে পড়তো না, যে বাসগুলো জেলা শহর থেকে ঢাকার দিকে রওনা হয়ে চলে আসলো। এই বাসগুলোকে যদি ওইখানে আটকাই দেওয়া হইতো, তাহলে মানুষগুলো বাড়িতে থাকতো। ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যে অবস্থায় গেছে ওই অবস্থায় এসে এখন দেখেন সারা রাত্রি এসে বা গাবতলিতে নেমে তারা হাঁটতেছে, ক্লান্ত হয়ে পড়তেছে। পুলিশ কি করবে? হিমশিম খেয়ে যাচ্ছে। তার বাইরে বসে, রাস্তার পারে বসে পানি খাচ্ছে, কোথায় টয়লেট যাবে, কোথায় কি করবে না করবে ইত্যাদি। অর্থাৎ আমাদেরও কিছুটা কিন্তু পরিষ্কার ভাবে বলা উচিত মানুষকে এর কাছে আমরা কি করতে চাই। সরাসরি বলে দেওয়া উচিত যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কঠোরতম লকডাউন থাকবে। এখানে কাউকে আমরা কোনো ব্যাপারে ছাড় দেবো না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া বা তোমার নির্দিষ্ট কর্মপন্থা যেগুলো দেওয়া যাবে, তার বাইরে কাউকে কিন্তু আমরা ছাড় দেবো না। এইটা যদি বলা যেত এবং ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকতো যে বাসটাকে ছাড়বে না, তাহলে কিন্তু আজকের লোকগুলো এইভাবে বা লঞ্চে এইভাবে এসে ঢাকা শহরে উৎপাদ বাড়াইতো না। এইটা একটা অসুবিধা হয়ে গেছে, কনফিউশন ছিল, সবার মধ্যে একটা বিভ্রান্তি ছিল যে এই লকডাউনটা কবে থেকে হবে। আজকে সকাল 6টা থেকে কালকে সন্ধ্যা হইতে মানুষ শিওর হয়েছে। তখন কিন্তু 4টার সময় অধিকাংশ মানুষ বা 5টার সময় বাসটা আগে উঠছে। সেই জন্যই আমাদের আরো আগে থাকতে, আরো 2 দিন আগে থাকতে এটাকে অ্যানাউন্স করা উচিত ছিল বারবার, যে এইটা এইভাবে লকডাউন থাকবে। আমাদের সমস্ত অফিস আদালত বন্ধ থাকবেই, কলকারখানা বন্ধ থাকবে, গার্মেন্টস বন্ধ থাকবে। গার্মেন্টসের দিকে বেশি নজর দেওয়া উচিত, কারণ এর আগে প্রথম লকডাউনে সব বন্ধ থাকবে। গার্মেন্টসের মালিকরা বললো যে আমাদের বিরাট ক্ষতি হবে, অর্থনৈতিক ক্ষতি, স্বাভাবিক। অতএব তাদের খুলে দেওয়া হলো। তখন দোকানদাররা গেল যে আমাদের সাথে তো আমাদের ক্ষতি হবে, অর্থনৈতিক ক্ষতি। দোকানদারদের খুলে দেওয়া হলো। তারপর অন্যান্য পেশাওয়ালারা বললো যে আমাদের স্টক এক্সচেঞ্জে ক্ষতি হতে পারে, আমরা খুলে দিলাম। ব্যাংক তো খোলা থাকতে হবে, নাহলে দেশ চলবে না। অর্থাৎ খুলতে 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 সব খোলা হয়ে গেল। তো লোকগুলো ওইভাবে চলাফেরা শুরু করে দিল, লকডাউনে চললো, আমরা আমাদের জীবন চালাইলাম। এই দুটো একসাথে চলতে পারে না। যে সমস্ত দেশ এর থেকে কঠিনতম অবস্থা ছিল, সেখানে কিন্তু অত্যন্ত কঠোরতম লকডাউনের মাধ্যমে, এই সচেতনতার মাধ্যমে তারা কিন্তু সেখান থেকে ফিরে এসছে। এবং আমাদের অত্যন্ত ভালো খবর যে আমাদের পর্যাপ্ত ভ্যাকসিন এখন আসতেছে, এবং এই ভ্যাকসিন গুলো যদি আমরা ঠিক মতো সময় মানুষকে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা আমরা সেফ থাকবো। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে সাবেক সচিব মোফাজ্জল করিম যুক্ত হবেন বলে আমি আশা করছি। আমি জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের কাছে যেতে চাই যে এই সময়ে বিশেষ করে সরকার তার বাজেট বাস্তবায়নের জন্য বিশেষ করে রাজস্ব আয়ের উপরে বেশ নির্ভর করে থাকে, কিন্তু লকডাউন কঠোর হওয়ার কারণে ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছুই বন্ধ থাকছে। সরকারের পক্ষে কি তাহলে এই রাজস্ব আদায়ের ঠিকঠাকভাবে করতে পারবে? আগামী দিনের যে বাংলাদেশ আমরা ভাবছি, সেখানে এর কি প্রভাব পড়বে? দেখেন, অর্থ বছর তো কেবলমাত্র শুরু হলো। আমরা তো চলমান করোনা প্রবাহের মধ্যেই আছি। গত অর্থ বছর বা তার আগের অর্থ বছরের 3 মাস, আর গত অর্থ বছর পুরোটা, আর এখনো তো আমরা করোনার মধ্যেই আছি। সুতরাং রেভিনিউ আর্নিং এর উপরে যে প্রভাব, যে প্রয়োগ, যেটি হবার কথা, সেটা হয়েই যাচ্ছে। অর্থনীতি যদি অসুস্থ থাকে, অচল থাকে,
তাহলে তো রেভিনিউ আসবে না, কারণ রেভিনিউ আসে যে অর্থনীতি থেকে, তার সুস্থ থাকা চাই। সেই অর্থনীতিকে সুস্থ থাকা অর্থাৎ সেই অর্থনীতি চলনশীল থাকতে হবে, গতিশীল থাকতে হবে, মানুষের আয় উপার্জন থাকতে হবে, মানুষের ব্যয় করার ক্ষমতাও থাকতে হবে। থাকলেই কেনা বেচা হবে, কেনা বেচা হলেই রেভিনিউ আসবে। সুতরাং এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে যদি অর্থনীতি অচল থাকে, অর্থনীতি মানুষের ক্রয় ক্ষমতা থেকে শুরু করে সকল কর্মকাণ্ডে যদি ঠিক মতন গতিশীলতা না থাকে, তাহলে তো মানুষের আয় হবে না, মানুষের কেনা বেচা হবে না, সুতরাং ভ্যাট হবে না, আয় হবে না, সুতরাং আয়কর হবে না, আমদানি রপ্তানি যদি বন্ধ থাকে তাহলে তো আমদানি শুল্ক আসবে না। তাই এটা স্বাভাবিক ব্যাপার। এই সময়ে যেটা হচ্ছে যে সবাই খুব দীর্ঘশ্বাসের সাথে, অত্যন্ত গভীর আগ্রহের সাথে অপেক্ষা করছে কখন অর্থনীতি সচল হবে। অর্থনীতি সচল হওয়ার জন্য মাননীয় সাংসদ জনাব ফিরোজ রশিদ সাহেব কিছুক্ষণ আগে এটা বললেন, কিন্তু যে খুব স্পষ্ট যে আমাকে আমার অর্থনীতির টোটাল সেগমেন্টটাকে খেয়াল রাখতে, খেয়াল রেখে আমাকে এমন ব্যবস্থাপনায় যেতে হবে যে যেন আমার অর্থনীতিও তার, কারণ যেহেতু আমার লোক সংখ্যা বেশি, আমার অর্থনীতিতে সেগমেন্ট অফ ইকোনমি মানে কি বলে নন ফর্মাল সেক্টরের লোকেরাই বেশি, এবং আমার এখানে ধনী দরিদ্রের একটা বৈষম্যের একটা ব্যাপার রয়ে গেছে বেশি। এইরকম একটা পরিস্থিতিতে আমাকে সেই যুগোপযোগী লাকসই টেকসই যাই বলি সেই পদ্ধতিতে থাকতে হবে আর কি। যদি এরকম হতো যে না ঠিক আছে 14 দিন সকলকে কঠোরভাবে আমি রাখি, তাহলে কিন্তু এটা কিন্তু সংক্রমণের যে রোগটা সেটা কিন্তু থামানো যায়। আমি একদিকে রাখলাম, আবার সুযোগ রাখলাম, আবার ওদিকে কাউকে দিলাম না, এই 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 দোমানানেই কিন্তু আমাদের অর্থনীতিকে, আমি মনে করি সকলে যদি আমরা এই স্বাস্থ্য বিধিটা যদি পালন করতে যদি অভ্যস্ত হই, যদি এনফোর্স করতে পারি, তাহলে কিন্তু এটাকে মেনে আমাদের অর্থনীতি কিন্তু সচল থাকতে পারে। এটা পৃথিবীর অন্যান্য বড় দেশে অর্থনীতিতে সেটা কিন্তু হয়েছে। যেমন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইউরোপের অনেক উন্নত দেশে তারা ওই যে পরীক্ষার ব্যাপারটা, ওই যে টেস্ট করার ব্যাপারটা 15 মিনিটের ভিতরে নিয়ে আসছে। 15 মিনিটের ভিতরে আপনাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে যে হ্যাঁ আপনি করোনা পজিটিভ না নেগেটিভ। সেইটা শুনে সেই পাস নিয়েই আপনি ব্যাংকে ঢুকছেন, সেইটা নিয়েই আপনি হাসপাতালে ঢুকছেন, আপনাকে সবাই সবাই করছে। আর আমরা হচ্ছে কি আমাদের পরীক্ষা করলে তার উপরে আস্থা, তার সেটা কখন পাওয়া যাবে, আজকে সকালে পজিটিভ হচ্ছে, কাল সকালে বিকেলে নেগেটিভ হচ্ছে, অর্থাৎ এটা আস্থাহীনতার একটা ব্যাপার এসে গেছে। তো যার জন্যে এই রুগীর সাথে আমরা বসবাস করছি কিনা এটাই তো যদি যখন না হয়, তখন সকলকে যদি আমি বাঁধতে থাকি, আমি আবার বলছি আমার রুগী হয়তোবা সে 25%, কিন্তু 25%কে সন্দেহ রেখে আমি কিন্তু 100%কে বাঁধবার চেষ্টা করছি। 100%কে বাঁধবার চেষ্টা করলে কিছুই আসলে হচ্ছে না, আমার রোগ কিন্তু ঠিকই সংক্রমণ হচ্ছে। আমরা অনেকগুলো কারণে কিন্তু কম্পারেটিভ অ্যাডভান্টেজে ছিলাম বা আছি, কারণ যে অর্থে ইউরোপে বা ইটালিতে, যে অর্থে ফ্রান্সে, যে অর্থে আমেরিকায় যুক্তরাজ্যে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, তারা অত বড় একটা থাকা সত্ত্বেও তারা পারেনি। সে তুলনায় কিন্তু আমরা অনেক অ্যাডভান্টেজের পজিশনে ছিলাম বা আছি। যেমন আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, আমাদের লোকবল সব ইয়ং গ্রুপ, আমাদের ওই ইউরোপের মতন বা সকলের মতন কিন্তু ওই এজ ওল্ড পিপুল না। তা আমরা এটা একটা অ্যাডভান্টেজে আমরা ছিলাম বা আছি। আমাদের উন্মুক্ত প্রান্তর, আমাদের গ্রামে এতদিন আক্রান্ত হয় নাই, এটাও একটা আমাদের সাপ্লাই চেইনে বা সবকিছুতে একটা স্বাভাবিক অবস্থা ছিল। এবং আমাদের মানুষের মধ্যে কিন্তু আমি বলি আমাদের কিন্তু একটা ইমিউন পাওয়ার অলরেডি আছে, কারণ আমরা যেভাবে চলাচল করি, আমাদের জীবন যাপন যেটা, তাতে কিন্তু এমনি একটা ইনহেরেন্ট ইমিউন পাওয়ার আছে। সেই ইমিউন পাওয়ারটা আমাদের একটা রেজিলিয়েন্ট পাওয়ারও আছে। আমরা আমাদের অনেক মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ সহ এমন অনেক কিছুতে কিন্তু আমরা কিন্তু যথার্থভাবে কিন্তু একতাবদ্ধভাবে কাজ করতে পারি। যদি আমাদের মধ্যে একটা একতাবদ্ধের একটা চেতনাকে যদি এই সময় যদি ঠিক মতো করে যেত, তাহলে এই স্বাস্থ্যবিধি পালন করে আমরা কিন্তু অর্থনীতি চালু করতে আমাদের অসুবিধা হতো না, থাকতো না। আমি আপনার কাছে জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আবার আপনার কাছে আসবো। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, তাহলে আগামীর বাংলাদেশ স্বাস্থ্যবিধি মানার বাংলাদেশ হচ্ছে? ধন্যবাদ সবাইকে, ঈদের শুভেচ্ছা। মানে এত মহামারীর মধ্যেও তো আমাদেরকে ঈদ করতে হলো। দেখুন, আমি প্রথমে আমাদের মাননীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ সাহেবের সাথে একমত হয়ে বলছি,
আসলে আমরা মানে স্বাস্থ্যবিধি যে মানার যে ব্যাপারটা সেটার সম্বন্ধে একেবারে সচেতন না এটা আমি বলবো না, কিন্তু অগ্রাহ্য করছি অথবা আমরা এটাকে প্রতিপালন করছি না। আর এই বিষয়টা একটু ভিন্ন মত আমার আছে, সেটা হচ্ছে এটা শুধু আমাদের দেশে না। এই যে মাস্ক পরা, হাত ধোয়া যে বিষয়গুলা, এগুলো সারা পৃথিবীতে এটার বিরুদ্ধাচরণকারীর সংখ্যা কিন্তু অনেক, এবং অনেকে এটা মানতে চায়নি। পৃথিবীর উন্নত দেশেও একই অবস্থা, এবং টিকা নিতে দিচ্ছে না। এখন আমেরিকায় 50% লোক এখনো টিকা নেই, দিচ্ছে না। এই সমস্যাগুলো সব দেশে আছে, আমাদের দেশেও আছে। কিন্তু আমাদের যে কাজটা আমাদের করণীয়, মনে করেন আপনি রাষ্ট্র যখন কোনো ইভেন ইচ্ছে করেও যদি কেউ দুর্যোগের মধ্যে পড়ে, সেটার থেকে রক্ষা করাই তার দায়িত্ব। রাষ্ট্র কখনো বলতে পারে না তুমি কেন এটা এই নির্দেশ মানো নাই, তার জন্য তুমি বিপদে পড়ছো, অত বিপদেই থাকো তুমি, এরকম না। যে ঘটনাটা কালকে ঘটছে, যারা জানতো, কিন্তু এরকম আমি অন্তত এই গার্মেন্টস থেকে আরম্ভ করে সবকিছু বন্ধ থাকবে এটা কিন্তু বারবার বলা হচ্ছিল। আর যারা রওনা হয়েছে তারা এই প্রথমবারই রওনা হয়েছে বরিশাল থেকে লঞ্চে করে বা উত্তরবঙ্গ থেকে বাসে করে রাত্রেবেলা, এটাই জীবনে প্রথম না। অতীতেও তারা বহুবার রওনা হয়ে দুপুর মানে সন্ধ্যায় রওনা হয়ে দুপুরের আগে বুঝতে পারেন, এটা তারা জানতো, জেনে শুনেই কিন্তু এই কাজটা। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা প্রথমত গিয়েছিল তাদের আসার যৌক্তিক কোনো কারণ নাই, কারণ এখন আপনি সবকিছু যেখানে বন্ধ করে দিচ্ছেন, যে আপনার দোকান পাট, হাট বাজার, সরকারি অফিস, এটা সেটা সবকিছু বন্ধ। আর যারা জানতো যে আমি একদিনের মধ্যে আসতে পারবো না, তারা গেলেই বা কেন, সেগুলো মানে পরেও এই যে মানুষের দুর্ভোগ, এটা যতটা পারা যায় সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাষ্ট্রের যে ভূমিকা, সেটা রাষ্ট্রকে পালন করতেই হবে। এখনো আমি বলি যে আমাদের স্বাস্থ্যবিধি একটা অন্যতম জিনিস হচ্ছে স্টে হোম, অর্থাৎ এই যে আমরা লকডাউন করছি, লকডাউনের মাহাত্ম্যটাই হচ্ছে তুমি বাড়িতে থাকো, বের হবা না, তুমি কর্মকাণ্ড অফিস আদালতে বের হবা না। স্টে হোমের যেটা অন্য দেশে যেটা ফিরোজ ভাই যেটা বললেন খুব সার্থক। আরে ভাই, ওরা তো অলরেডি আইসোলেশনেই থাকে, ওদের ঘরগুলা আর আপনার নির্বাচনী এলাকার থাকার ঘরগুলা কম্পেয়ার করে দেখেন। নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, তাও কানাডাতে মানুষ একজনের সাথে একজন আপনি 10 বছর করলে তো থাকা লাগবে না। কিন্তু আপনার যে এলাকা, আপনি যে একটা সংসদ সদস্য, ওখানে তো মানুষের ঘরই নাই, আপনি ওখানে ঘরে থাকবেন কোথায়? একটা খুঁজতে ওর মধ্যে 8 জন 10 জন লোক রাত্রেবেলা গিয়ে ঘুমায়, আর দিনের বেলা এটা সেটা কটকটি আর এটা সেটা বিক্রি করে এখানে সেখানে দিন যাপন করে, তারা ঘরে যায় না, রাত্রে ঘুমানোর জন্য তার বাইরে থাকে। অর্থাৎ তাদেরকে আপনি স্টে হোম করাবেন, এটা আমাদের দেশে আমাদের যে বিহেভিয়ার প্যাটার্ন, আমাদের মানুষের যে নেচার, এইটার বিরুদ্ধে। সেজন্য এই লকডাউনটা একটা বিজ্ঞানসম্মত একটা ব্যাপার, এটা দিয়ে করোনা একেবারে শতভাগ মোকাবেলা করা যায় না, কোনো দেশেই করা যাবে। আর করোনাতে কিভাবে মোকাবেলা করা যাবে, এটা এখনো এক্সপেরিমেন্টের মধ্যে আছে। একমাত্র টিকাই সমাধান কিনা এটা নিয়েও এখন সন্দেহ। টিকা দেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা হয়তো সবচেয়ে ভালো সমাধানগুলোর একটা। দেখেন, আমরা কিন্তু গত 1 বছর, ফিরোজ ভাই আপনি টকশোতে অনেকবার অনেকের সাথে বায়াসে গেছেন, যে আমরা কেন জার্মানি, ফ্রান্স, ইটালি, এখানে মানুষ মরে যাচ্ছে, এগুলোর উদাহরণ দিয়ে আমরা বলতেছি আমাদের অবস্থা ভালো আছে। আমরা কেন আমাদের পার্শ্ববর্তী দেশ একটা রাজ্য কেরালার কথা কেন বলি না? কেরালা কিন্তু সফল, মানে যত রাজ্যগুলো আছে, কেরালা ওয়ার্ল্ডের মধ্যে একটা মডেল ছিল করোনা মোকাবিলায়। আর এখন পৃথিবীতে সবচেয়ে সংক্রমিত এলাকাগুলোর একটা হচ্ছে করোনায় হলো এই কেরালা। মানে আমি যেটা বলছি, অর্থাৎ কোনটা যে সত্যি সত্যি আপনি করোনাকে প্রতিরোধ করবেন মডেল, এটা এখনো এগুলো সবগুলো এক্সপেরিয়েন্স। অর্থাৎ যে কেরালা আপনাকে উদাহরণ দিতাম, সেই কেরালা এখন ভারতবর্ষের সবচেয়ে বিপদগ্রস্ত, অর্থাৎ দিল্লির চেয়েও অনেক বেশি খারাপ অবস্থা কেরালায়। অতএব এটা একটা ট্রায়াল এন্ড এরর বেসিসে যাচ্ছে। তবে একটা জিনিস, যে মাস্ক পরা থাকলে যে সংক্রমণটা, অর্থাৎ আমি আর আপনি দুজনে যদি মাস্ক পরা থাকি, অর্থাৎ প্রথমে আমার মাস্কের কারণে 94% পর্যন্ত আমার এখান থেকে ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে যায়। আর আপনি যেহেতু মাস্ক পরা আছেন, ওটা আরেকটা দুইটা প্রোটেকশনের মধ্যে দিয়ে কিন্তু একমাত্র এই কাজটা। কিন্তু আমি দুঃখের সাথে বলছি যে এখনো গ্রামে গঞ্জে, আমি কালকে আপনাকে একটু আগে বললাম যে কারণে আমি গ্রামে গেছিলাম, এগুলো নিয়ে গ্রামে কোনো মাথা ব্যথা নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঢাকাতেও এই যে সো কল সার্জিক্যাল মাস্ক নামে একটা জিনিস ছাড়ছে, এটার দাম সস্তা নাকি আমি জানি না, এটা তো দ্বিতীয়বার ব্যবহার করা যায় না, এই সেই হিসেবে তো ব্যয়বহুল। প্রত্যেকটা মানুষকে যদি 2টা গেঞ্জির কাপড়ের মাস্ক দিয়ে দিত প্রত্যেক সংসদ সদস্য, ফিরোজ ভাই এখানে আছেন, আপনার এলাকার সব লোককে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ অন্যান্যদের সহযোগিতা নিয়ে প্রত্যেকটা রিক্সাওয়ালাকে, প্রত্যেকটা দোকানদারকে, প্রত্যেকটা ফুটপাতে যারা ব্যবসা করে, আপনি বলছেন যে বেশি মানুষের হাতে মাস্ক পৌঁছে দিয়ে এটি একটি ঠেকানোর একটা উপায় আপনি বলছেন।
অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আবার আসবো। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব মুফাজ্জল করিম। আমরা আসলে আলোচনা করছি লকডাউন, করোনা পরিস্থিতি, এর প্রভাব, এই সব কিছু মিলে আমরা কোন বাংলাদেশের দিকে যাচ্ছি, আপনার কি মনে হয়? জনাব মুফাজ্জল করিম। দেখুন, এই যে মহাযুদ্ধ শুরু হয়েছে, এই মহাযুদ্ধ আমরা চালিয়ে যাচ্ছি গত প্রায় 1.5 বছর যাবত। এর মধ্যে অনেক ভুলভ্রান্তি হচ্ছে, আমরা আস্তে আস্তে শিখছি। আমি বলি, কোনো একটি পরীক্ষামূলক একটা পদক্ষেপ, এটাই যে একেবারে সঠিক পদক্ষেপ এটা বলার এখনো সময় আসেনি। তবে হ্যাঁ, মোটামুটি কতগুলো জিনিস পরীক্ষিত এবং গবেষণালব্ধ, যেমন মাস্ক পরিধান করা, যেমন ঘন ঘন হাত সাবান দিয়ে ধোয়া এবং ভিড়ভাট্টা থেকে সরে থাকা, যেটাকে শারীরিক দূরত্ব বজায় রাখা বলা হয়। এই তিনটা কিন্তু খুব সহজ পদ্ধতি। দুঃখের বিষয়, আমাদের দেশে, আমি অন্য দেশের খবর তেমন জানি না, মানে অন্তত প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা নেই। যেটুকু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শুনেছি, সেগুলোতেও মোটামুটি তারা মেনে চলেন। আমাদের মতো এত একটা অরাজক পরিস্থিতি না। এখানে সবাই এমন ভাব একটা, যে আমি মানব না, কি হবে দেখি। কি হবে সেটা দেখানোর জন্য সরকার আইনগত ব্যবস্থা নিয়েছেন বটে, কিন্তু তাতেও যে খুব একটা উপকার হয়েছে তা নয়। তার কারণ এই আইনগত ব্যবস্থাগুলো, এগুলো সাধারণ মানুষ ভালো চোখে দেখে না, দেখছে না। তার চাইতে যদি এটাকে একটা সামাজিক আন্দোলনের মতো যদি নেওয়া যেতে পারত, তাহলে অনেক বেশি কাজে লাগতো। এই ম্যাজিস্ট্রেট দিয়ে, বিজিবি দিয়ে, পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে হয় না। এটা বুঝিয়ে সুঝিয়ে করা উচিত ছিল, এবং সেই বোঝানোর ব্যাপারটা যদি করতেন, যাদেরকে মানুষ, জনসাধারণ যাদেরকে কাছে পায় সবসময়, দেখে যাদেরকে, যেমন তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনাররা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এদের কাউকে আমার মনে হয় না সুসংগঠিতভাবে কাজে লাগানো গেছে, অথবা তারা এগিয়ে আসেননি। আচ্ছা, তাছাড়াও আমাদের দেশে যে এত লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, সেখানে যে ধর্মীয় নেতারা রয়েছেন, ইমাম সাহেবরা রয়েছেন ইত্যাদি, তাদেরকেও আমরা কিন্তু সঠিকভাবে কাজে লাগাইনি। শুধু নির্দেশ জারি করে টেলিভিশনে আর খবরের কাগজের পাতায়, এটা আমার মনে হয় না এটা সফলতা মুখ কখনো দেখতে পারবে। তার কারণ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আক্রান্ত না হয়েছেন, যতক্ষণ পর্যন্ত তার পরিবারে কেউ আক্রান্ত না হয়েছে বা এর চাইতে খারাপ পরিণতি যতক্ষণ না হয়েছে, ততক্ষণ সে খুব একটা গা করে না। সেই জন্যে তাকে বোঝাতে হবে, এবং বোঝানোর কাজটা গত 1.5 বছরের মধ্যে তেমনভাবে করা হয়নি। যার জন্যে এই শুধু টেলিভিশনে আর খবরের কাগজে আর বক্তৃতার মধ্যে বলে হবে না, তাদের কাছে গিয়ে বিভিন্ন মহল্লায়, পাড়ায়, গ্রামে গঞ্জে গিয়ে তাদের কাছে গিয়ে বললে পরে কাজটা হতো। সেটা হয় নাই, দুঃখের বিষয়। আমি মনে করি এখনো সময় আছে। এখনো যদি আমাদের নেতৃবৃন্দ নেমে পড়েন, হ্যাঁ, আমি মনে করি এখনো যদি আমাদের নেতৃবৃন্দ তাদের দলবল নিয়ে নেমে পড়েন, তাহলে এখনো আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবো। এবং সাধারণ মানুষকে যতক্ষণ পর্যন্ত সম্পৃক্ত না করা গেছে, ততক্ষণ পর্যন্ত আশানুরূপ ফল আমরা কোনো পদক্ষেপে আমরা পাবো না।
আর সর্বশেষ একটা কথা বলতে চাই, এই ঈদ উপলক্ষে যে হঠাৎ করে লকডাউন যেটা দেওয়া হয়েছে, যদিও আগে থেকে বলা হয়েছে অমুক তারিখ থেকে হবে, কিন্তু এখানে যারা দেশের বাড়িতে গেছেন, গ্রামের বাড়িতে সহস্র সহস্র লক্ষ লক্ষ লোক গেছেন, তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল যে একটা নিরাপদ সময় 5 দিন 7 দিনের মতো একটা নিরাপদ যাও, বাড়িতে যাও, যাবেই যখন যাও, তারপরে বলা উচিত ছিল। তা না, শেষ মুহূর্তে তাদেরকে লকডাউনের আগের দিন যেতে দেওয়া হয়েছে, তাতে সব একসঙ্গে গিয়ে ভিড় করেছে। এটা তো ঠিক হয়নি। ফিরে আসার ব্যাপারেও তাই হচ্ছে। এই জিনিসটাকে আর একটু ভালো করে যদি প্ল্যানিং করা যেত বোধহয় ভালো হতো। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, সবাই বলছেন যে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা গেলে স্বাস্থ্য সচেতনতা মানার বিষয়ে, তাহলে এই করোনা ভাইরাসকে ঠেকিয়ে দেওয়া অনেকখানি সহজ হতো। কিন্তু আন্দোলন গড়ে তোলা তো রাজনীতিবিদদের কাজ। কি বলেন আপনি? আন্দোলনের মধ্যেই পড়ে না। সামাজিক আন্দোলন করবো কাকে নিয়ে? যাদের নিয়ে করবো তারা তো সবাই এইটা জানে। আমি তো এই জনগণকে নিয়ে আন্দোলন করব। জনগণ আমার থেকে বেশি বুঝে কোনটা করতে হবে না করতে হবে। তাদেরকে গত 1.5 বছরে বুঝাইতে বুঝাইতে তারাই উল্টো বুঝাইছে। আমি যখন গেছি আমার কাছে কেউ আসে না, আপনি খুলে নাকি ঢাকা শহর থেকে আসছেন, এটা তো বড় লোকের অসুখ, এটা আমাদের কারো হয় না, আমরা এগুলো নেই। মাস্ক পরবো কেন আমরা? আমাদের দমটকে আসে। একটা লোক গ্রামে 100% লোকের একজনও মাস্ক পরে না। এখন আপনি যান, এখন যখন গ্রামে ছড়িয়ে পড়ছে হাটে বাজারে, আপনি দেখবেন গিজ গিজ করে মানুষ, কারো মাস্ক নাই। কালকে সন্ধ্যা পর্যন্ত, আজকে সকাল থেকে তো লকডাউন এখন আছে কি জানি না, গতকাল পর্যন্ত আমাদের বাজারে রাত 11:30 পর্যন্ত মানুষের ঢল ছিল। একটা মাস্ক তো কারোর মুখে কেউ দেখে নাই। এই হচ্ছে গ্রামের অবস্থা। সবাই কিন্তু জ্বর, বাড়ি বাড়ি জ্বর হচ্ছে, অর্ধেকে জ্বর, অর্ধেকে ভালো হচ্ছে, অর্ধেকে কাশতেছে, কারো অক্সিজেন নিয়ে যাচ্ছে বাড়িতে, এই খবর আছে। তারা ওইভাবেই কিন্তু জীবন অভ্যস্ত হয়ে গেছে করোনাকে নিয়ে। অতএব এখানে আন্দোলনে কিছু করার নাই। তারা সবাই জানে যে এখানে আমাদেরকে একজন থেকে একজন দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে। হাসপাতালের অবস্থা খুব খারাপ, সেখানে তো গোটা দেশকে হাসপাতাল বানানো যাবে না, 17 কোটি মানুষ। আমাদের দেখেন সব থেকে বড় এখন যেটার উপরে জোর দিতে হবে, এখানে সাবেক এনবিএ চেয়ারম্যান আমার অত্যন্ত খুব যাকে পছন্দের লোক মজিদ ভাই আছেন, একজন অর্থনীতিবিদ। তো আমাদের কৃষির উপরে জোর বেশি দিতে হবে, কৃষি সেক্টরে, কারণ আমাদের মানুষের কিন্তু চাহিদা অনেক কম। আমরা ইউরোপের মতন ব্রেড অ্যান্ড বাটার খাওয়া লোক না। মিজান ভাই যেটা বলছে যে একটি ঘরের মধ্যে ঠাটাঠাসি করে 10 জন 7 জন ঘুমাই, 600 টাকা ভাড়া, সদরঘাট নৌকা আছে, নৌকায় ভাড়া 50 টাকা, আবার 25 টাকাও আপনি ঘুমাইতে পারবেন রাত্রে, সারাত্রি। সেইখানে যারা আমরা থাকি, সেইখান থেকে আপনি করোনাকে কিভাবে আপনি প্রতিরোধ করবেন? অতএব আমাদের এখন অর্থনীতির উপর বেশি জোর দিতে হবে, কৃষির উপরে। কৃষি সেক্টরকে যদি সচল করা যায়, আমরা যদি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ থাকি, বিদেশ থেকে যদি কোনো খাদ্য আমদানি করতে না হয়, তাহলে বাংলাদেশের মানুষের কোনো কষ্ট হবে না। আর এখন যদি আমরা এই কঠোর লকডাউনের কথা বলেন আর আমাদের ব্যক্তিগত নিরাপত্তার কথা বলেন, সবাই যদি সচেতন না হয়, মানুষ কিন্তু সচেতন, ভোটের সময় সচেতন, রাজনীতি যখন বক্তব্য হয়, আমরা টক শো যখন করি তখন তারা কিন্তু শুনে, এইগুলো কিন্তু তারা অভ্যস্ত, চারদিকে বসে। এবং যখন এই করোনার কথা আমরা বলি, এইগুলো শুনতে চায় না, অথচ রাজনীতির কথা বলতে তারা বেশি শুনতে বেশি অভ্যস্ত। এই দেশের মানুষ সব বুঝে, তাদের কাছে এখন নতুন করে করোনার কথা বলার আর কোনো স্কোপ নাই। 1.5 বছর হয়ে গেছে। আমাদের বারবার দেখেন আফগানিস্তানে একটা যুদ্ধ চলতেছে, সেইখানে কিন্তু মাস্ক নাই, তারা এখানে যুদ্ধের জন্য ব্যস্ত আছে। সেখানে কি করোনা নাই? নিশ্চয়ই আছে। পৃথিবীর কোনো দেশ তো করোনার বাইরে নেই, কিন্তু আমি তো একজনকে দেখলাম মাস্ক পরা। সব এখন তালেবানরা আছে, একটা একটা দখল করতেছে। এটা হয়ে যায়। পাকিস্তানের অবস্থা তো মানে 50% লোক মাস্ক পরে না, আমাদের দেশে তো আরো কম।
কেরালার কথা বললেন মিজান ভাই, সেখানে আমরা বলতাম যে ওখানে কোনো লোকের করোনা হয় নাই, তারা এত সচেতন, এখন সব থেকে বেশি ওখানে। যে অনেক ধন্যবাদ এটা জনাব কাজী মনে হয় ফিরোজ যে রশিদ এমপি। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তাহলে এই যে মানুষজন মারা যাচ্ছে তারপরেও লোকজন ভয় পাচ্ছে না, কারণ কি কি মনে হয় আপনার? আপনার জন্য 3 মিনিট। হ্যাঁ, 3 মিনিট আমি বলছি। সেটা হচ্ছে যে মাননীয় সংসদ উনি কিন্তু যথার্থ বলেছেন, মানুষের ভয় পাওয়ার মতন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়া দরকার। আপনি সামাজিক আন্দোলনের কথা বলতেছিলেন, সামাজিক আন্দোলন তো ওইভাবে হবে না। সেটা হচ্ছে যদি আপনি ডিনাই ফ্যাক্টরে যান, আপনি যদি পরিষ্কার, আমি বললাম আবার খুব সহজভাবে পরীক্ষা করে যদি আপনাকে শনাক্ত করতে পারি যে আপনি একজন পজিটিভ, সুতরাং আপনি ইউ উইল বি ডিনাই টোটালি। আপনি হাসপাতালে ঢুকতে পারবেন না, আপনি খাবারের গান যেতে পারবেন না। এইভাবে যদি এটা একটা ব্যবস্থা, বাধ্যতামূলক একটা ব্যবস্থার ভিতরে যদি না যায়, তাহলে কিন্তু ওরা কিন্তু ভয় পাচ্ছে না, ভয় পাবে না, তাদেরকে বোঝানো যাচ্ছে না যে সেই যে প্রথমবার যারা বিদেশ থেকে এসেছিল তাদের কোয়ারেন্টাইনে রাখার কথা ছিল, সেখান থেকে তারা কিন্তু 2 দিন না 3 দিনের ভিতরে পালিয়ে গেল, এবং পালিয়ে যেয়ে তাদের বাড়িতে লাল নিশান টানি টানি দিয়ে এক ধরনের সামাজিক একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আসলে ওটা হচ্ছে না, ওটা হচ্ছে যে ডিনাইং ফ্যাক্টরে গেলে তখন কিন্তু এটা হবে, এনফোর্সমেন্ট করা যাবে। পরীক্ষা করে আমাকে রুগীকে এবং বাহীকে যে সংক্রমণ যার তার থেকে আলাদা করতে হবে। আমি বারডেম হাসপাতালে চিকিৎসা দেব, একদম নিরাপদ ভাবে চিকিৎসা দেব। দিতে গেলে আমার প্রথমে গেটে একজন থাকতে হবে বসে, যে সেখান থেকে পরীক্ষা করে যে ভাই হ্যাঁ আপনার 15 মিনিটের ভিতরে বা একটা সময়ের ভিতরে আপনার করোনা আছে, আপনি ভিতরে ঢুকতে পারবেন না। সে ঢুকবে না, ঢুকতে পারবে না সে, এবং যার নাই সে ঢুকবে। ডাক্তার এবং ভিতরে সবাই জানবে যে এখানে নিরাপদ লোকেরাই ঢুকেছে, সুতরাং সে তখন নিরাপদে তার সাথে সার্ভিস দেবে বা সবকিছু পাবে। আমি আবার বলছি যে ওই সকলের মধ্যে একটা ফোবিয়া সৃষ্টি করতে যাওয়া, ইউ ক্যান নট ক্যাচ 5 rats at a time। আপনি সকল রোগের একসাথে রুগী বানাচ্ছেন এবং বানিয়ে আপনি তাকে আবার কন্ট্রোল করার চেষ্টা করছেন, ফলে ওর কাছে একটু মনে হয়েছে এটা কিছু না, এটা কিছু না। কারণ আমাদের সমাজে আরো অন্যান্য ক্ষেত্রে তারা লক্ষ্য করে দেখে যে এটা হয়, হচ্ছে, হবে, তারা এটাকে একটা স্বাভাবিক ভাবে মনে করে নিয়েছে। অনেক কিন্তু এটা ধন্যবাদ। কারোর জন্য যে এটা বিরাট বিপদের কারণ, অন্যের বিপদের কারণ, অর্থনীতির বিপদের কারণ, এই বিষয়টা তাকে বুঝবার মতন অবস্থা পরিবেশ সৃষ্টি করার প্রয়োজন। জি, হলে অনেক ধন্যবাদ আপনাকে জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব মোফাজ্জল করিম, তাহলে কি এই করোনা ভাইরাস ঠেকানোর বিষয়ে যোগাযোগে কোনো ব্যত্যয় ঘটেছে? আপনার জন্য 3 মিনিট। আনমিউট করতে হবে মোহাম্মদ স্যার। যে আপনি নিজেকে একটু আনমিউট করে নিন কাইন্ডলি। আমি মনে করি জনাব মোফাজ্জল, আমাদের দেশের 80% জন লোক যারা যারা গ্রামে বসবাস করে, তাদেরকে প্রথম দিকে আমরা কিছুতেই সচেতন করতে পারিনি। তার কারণ হলো তারা দেখেছে অসুখটা হচ্ছে শহর অঞ্চলে হচ্ছে, তাদের গ্রামাঞ্চলে যাচ্ছে না। যে সমস্ত উপসর্গ, সে জ্বর, গলা ব্যথা, কাশি, সর্দি, এরা তারা সাধারণ জ্বর জারি বা ইনফ্লুয়েঞ্জা, যেটা সবসময় ফ্লু হয়ে থাকে, সেটাই মনে করছে। সেই জন্যে তাদেরকে ওইটাতে মানে তারা ভাবছে এটা কিছুই না। কিন্তু এখন কিন্তু সেই পরিস্থিতি আর নাই। এখন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে, এবং গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে। এখন কি করা উচিত? এখন উচিত ওই, আমি আবার সেই কথায় ফিরে যাব, আমাদের যে সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের যে সমস্ত নেতারা আছেন, এমনকি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা স্থানীয়ভাবে আছেন, তারা কি শুধুমাত্র ভোটের সময় তাদের দায়িত্ব পালন করবেন? তারা যদি প্রকৃত নেতা হয়ে থাকেন, জনপ্রতিনিধি হয়ে থাকেন, তাহলে পরে জাতির সামনে আজকে যে এত বড় মহা দুর্যোগ, এই সময়ে তাদেরকে চলে যেতে হবে, সাধারণ মানুষের কাছে যেতেই হবে, গিয়ে তাদেরকে বুঝিয়ে বাজিয়ে এটা ঠিকঠাক করতে হবে, তাদেরকে এই ব্যাপারে সচেতন করে তুলতে হবে। যদি না করা যায় তাহলে ভবিষ্যতে কিন্তু সামনে আরো অনেক দুর্ভোগ রয়েছে। সবশেষে একটা কথা বলতে চাই, এই যে আমাদের সরকার এত চেষ্টা করে, এত টাকা পয়সা খরচ করে টিকা আনছেন বা অন্যান্য উপকরণ জোগাড় করে দিচ্ছেন,
এর মধ্যে যেন কোনো অবস্থাতেই দুর্নীতি যেন না ঢুকে। এটা একটা মস্ত বড় রোগ, আমাদের ব্যাধি। এই ব্যাধি থেকে অন্তত করোনার ব্যাপারটাতে আমরা যেন মুক্ত থাকতে পারি, সেটা দেখা উচিত। আর করোনা আমাদেরকে আরেকটা শিক্ষা দিচ্ছে যে আমরা জাতি হিসাবে মোটেই শৃঙ্খলা পরায়ণ নই, আমরা শৃঙ্খলা মানি না। এটা আমরা নতুন করে আবার দেখলাম, এই গত 1.5 বছর যাবতই দেখছি। এই দুইটা ব্যাপারে আমাদের বোধহয় আগে করা উচিত, একটু সতর্কতা অবলম্বন করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আপনার শেষ কথাগুলো শুনে আমরা অনুষ্ঠানের রীতি টানবো। আমি আর প্রশ্ন করলাম না, আপনার জন্য 3 মিনিট। কথা আমি শুনতে পাই নাই, হয়তো উনি ভালোই বলছেন। অনেকদিন পর ওনাকে দেখলাম, ওনাকে ধন্যবাদ। আমি প্রথমে বলি, যেহেতু অন্যদের বক্তৃতা আমি শুনতে পাই নাই, অর্থনীতির ব্যাপারটা মজিদ ভাই যেভাবে বলছেন, আমি একটু আশার আলো দেখাইতে চাই। সেটা হচ্ছে এই করোনায় উন্নত অর্থনীতি অর্থাৎ এফ্লুয়েন্ট সোসাইটি বা স্টেট যেগুলো আছে তাদের যেই পরিমাণ ক্ষতি হবে, আমাদের যে টানাটানির অর্থনীতি এটাতে সেই পরিমাণ ক্ষতি হবে না। এটা আমরা গত বছরও দেখছি। আর আমাদের যে 3টা ভিত্তি অর্থনীতির, একটা হচ্ছে কৃষি, যেটা যথার্থই আব্দুল মজিদ সাহেব বলেছেন, কৃষি। আরেকটা হচ্ছে আমাদের ফরেন রেমিটেন্স, আর আরেকটা হচ্ছে গার্মেন্টস। এই 3টাতেই আমাদের অবস্থা আমার মনে হয় না আমরা খুব বিপদের মধ্যে আছি, ভালো অবস্থানের মধ্যে আমরা আছি। সেই জন্য আমাদের যে কাজটা আমাদের করতে হবে, এই যে লকডাউন দিয়ে আমরা এটার থেকে বেরোতে পারবো না এটা আমি নিশ্চিত। তবে একটা ব্রেথিং স্পেস তৈরি করা যাবে, অর্থাৎ একসাথে যাতে বড় ঢেউ না আসে। কারণ আপনি যদি এখন সংক্রমণের হারটা যেভাবে আসে, প্রাকৃতিক নিয়মে এটা এর বেশি উপরের দিকে যাবে না, এটা হয়তো এক পর্যায়ে নিচের দিকে নামে। কারণ মিউটেন্ট হতে হতে এটা যে খালি ক্ষমতা বাড়ে তা না, কখনো কোনো এটার ক্ষমতা কমেও, এটাই বিজ্ঞান। তো এটা কমে যাবে, কিন্তু এটা আবার আসবে। সেই সময়টার জন্য আমাদের একটু টাইম দরকার, যেই টাইমের মধ্যে আমরা আমাদের হাসপাতালগুলোতে আরো পর্যাপ্ত ব্যবস্থা, ইতিমধ্যে আরো 500 মতো আইসিইউ বা সমপর্যায়ের বেড তৈরি করার জন্য যে যন্ত্রপাতি দরকার, এগুলো আসছে এবং এসে যাবে। এবং ব্যক্তি মালিকানা, ব্যক্তি অনুদানের মাধ্যমে এখন হাইফো নেজাল ক্যানোলা অথবা অক্সিজেন সিলিন্ডার এগুলো দিচ্ছে, সরবরাহ হচ্ছে বিভিন্ন আমাদের প্রত্যন্ত হাসপাতাল পর্যন্ত। আমরা এই প্রস্তুতির সময়টা পাবো, এইটাই কারণ। এইটা যদি আমরা ভালোভাবে মানতে পারি, তাহলে আমরা স্পেস আদারওয়াইজ, অর্থাৎ যে রোগগুলো এখন হাসপাতালে আছে, হাসপাতালে কিন্তু আমাদের আর জায়গা নেই। তাইলে কি হবে, এই 15 দিন সময় পেলে হাসপাতাল থেকে অনেকে সুস্থ হয়ে চলে যাবে। নতুন করে এই যে আমরা ঈদের সময় যে ঈদ উদযাপন যেটা করলাম, যেটা করার কথা ছিল উদযাপন, মানে যেভাবে মানুষ গেল এবং আসলো, এইটার ফলটা আমরা আগস্ট মাসের মাঝামাঝি গিয়ে পাবো। ফল মানে এটা বাজে একটা অবস্থা হতে পারবে, সম্ভাবনাই বেশি। সেটার জন্য এখন আমাদের সংক্রমণটা কমিয়ে যদি রোগীগুলো আর হাসপাতাল খালি করতে পারি, তাহলে নতুন রোগীদের জন্য জায়গা দিতে পারবো, নাহলে কিন্তু আমাদের জায়গাও দেওয়া যাবে না। আর এই সময়টাকে আমাদেরকে হাসপাতালগুলোর প্রস্তুতি নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আগামীকাল থেকে যে ম্যাসিভ টিকাদান কর্মসূচি আবার মানে 3 দিন শুরু হবে, সেটাই আমাদের সর্বোচ্চ জোর দিতে হবে। এবং টিকা সংগ্রহ করে প্রতিদিন অন্তত 5-10 লক্ষ লোককে টিকা দেওয়ার মতন একটা অবস্থা কিন্তু আমাদের দেশে অবকাঠামো আছে, কিন্তু সেটাকে ব্যবহার করে আমাদের দ্রুত এই টিকার কাজটা সম্পন্ন করতে হবে। এছাড়া আপনি আর এখন যতটা নেগেটিভ অ্যাটিটিউড ফিরোজ ভাই আগে ছিল, টিকার প্রতি কিন্তু এখন টিকা দেওয়ার প্রতি আগ্রহ কিন্তু অনেকের বাড়ছে। কারণ ইতিমধ্যে প্রায় 1.5-2 কোটি লোক রেজিস্ট্রেশন করে ফেলছে এবং রেজিস্ট্রেশন করার আগ্রহ বাড়ছে। আমরা আশা করব সরকার এই রেজিস্ট্রেশনের বাইরে গিয়েও, কারণ সবাই রেজিস্ট্রেশন এই প্রক্রিয়া করতে পারবে না, অর্থাৎ যেখানে যাকে যেভাবে পাওয়া যাবে সেভাবে। কারণ অনেক দেশে, ইন্দোনেশিয়াতে বলেন, ইভেন চায়নাতেও মানুষকে টিকা দেওয়ার জন্য বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। আমেরিকাতে টিকা দিলে চিকেন ফ্রাই দিচ্ছে, খাওয়াচ্ছে, এরকম। অর্থাৎ টিকা আপনি সহজে দিতে পারবেন না। এখন হয়তো টিকার সংকট আছে, মনে হচ্ছে টিকা পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদেরকে এক পর্যায়ে কিন্তু অনেক এই মাস্ক পরানোর জন্য যে ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে, সারাদিন বলা লাগছে, এই একই প্রক্রিয়া কিন্তু আমাদের টিকা দেওয়ার জন্য করা লাগবে। সেটার জন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলোকে জড়ো করে, অর্থাৎ আমাদের টিকাদানটাই সর্বোচ্চ জোর দিতে হবে। আর আপাতত সবাই যেন মাস্ক পরে, মাস্কের পর্যাপ্ত সরবরাহ তাদেরকে দিতে হবে বিনামূল্যে, এবং এটাই আমাদের করতে হবে। আর এই লকডাউনটা অনন্তকাল চলতে পারে না, এবং এটা দীর্ঘদিন চললে এটা দিয়ে খুব করোনার থেকেও পরিত্রাণ পাওয়া যাবে না, আর অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে দুটাই বাঁচিয়ে রাখতে হবে, আর এটা দিয়ে একটু সময় পাওয়া যাবে, এটাই আমি বলতে চাই। অনেক ধন্যবাদ জনাব কাজী ফিরোজ রশিদ। আর 1 মিনিট আছে, আপনার শেষ কথা শুনি। যেটা বলছি আমি একমত যে আমাদের 3টে সেক্টর থেকেই টাকা আসে, এবং সেখানে আমাদের
আশা করি যে খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা না। তবে আমরা মনে করি যে আমাদের এই যে লকডাউনটা, এখন যে লকডাউনটা হবে, এটার সুফল আমরা অবশ্যই পাব। এই যে এই 15 দিন যদি যে লোকগুলো ঢাকা থেকে বাড়ি গেছে, ওইখান থেকে যদি তারা সুস্থ মতন আবার পরে 15 দিন পরে ফিরে আসে, তখন আমরা বুঝবো যে না, তারা মোটামুটি সুস্থ হয়ে ফিরে আসতেছে। মুজিবের যে কথা বলছেন যে আমরা তো তাদের তাৎক্ষণিক কোনো পরীক্ষা করতে পারতেছি না, সঙ্গে সঙ্গে যদি সদরঘাটের লঞ্চে নামার সাথে তাকে পরীক্ষা করে বলতে পারতাম যে তোমার এই নেগেটিভ বা পজিটিভ, তাহলে আমরা তা পারতেছি না। এই জন্য ভালো ভালো যারা পজিটিভ তারা কিন্তু রুগীদের হাসপাতাল যে বলে যেমন বুক ব্যথা ভর্তি হওয়ার জন্য, ডাক্তার দেখার পরে ডাক্তার আক্রান্ত হয়ে যাচ্ছে, সে কখনো বলে না, লুকিয়ে রাখে যে আমার হয়েছে, পজিটিভ আছে, কোভিড হয়েছে। এই জন্য আমাদের বহু ডাক্তার আক্রান্ত। আর একটা অসুবিধা ডাক্তারদের, যে একটা হাসপাতালে কোভিডের চিকিৎসা করতে হলে 3 সেট ডাক্তার রাখতে হয়। প্রথম যারা কাজ করবেন তারা চলে যাবেন 15 দিনের জন্য, দ্বিতীয় সেট, তৃতীয় সেট, কারণ তাদের বাড়িতেও যাইতে হবে 15 দিন থেকে এবং নেগেটিভ নেওয়া সার্টিফিকেট নেওয়া। অর্থাৎ সেই জন্য 3টে সেট লাগে। হাসপাতালে আমরা যত সিট বাড়াই রুগী বাড়তে পারে, কিন্তু ডাক্তার কিন্তু রাতারাতি পাওয়া যাবে না। আমাদের ডাক্তার পাবো না, নার্সও পাবো না, সেটাকে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর এরই সঙ্গে শেষ করছি আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র। আপনারা সাবধানে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব মানবেন। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।